আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি, যেখানে আজকের পর্বে আমরা অনুশীলনীর প্রশ্নগুলো সমাধান করব। দেখো এখানে দ্বিতীয় অধ্যায়ের যে অনুশীলনীতে সৃজনশীল যেটা আছে, প্রথম সৃজনশীলটা চলো আজকের পর্বে আমরা সমাধান করি। দেখো এখানে তোমাদের জন্য আরও সংযোজিত আছে কিউআর কোড, যেটা স্ক্যান করার মাধ্যমে তুমি যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো, আরেকটু সহজে যাতে আয়ত্ত করতে পারো, যার জন্যই আমাদের এই প্রচেষ্টা। তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। এখানে তোমাদের জন্য অনুশীলনীর প্রশ্ন সমাধান করার পাশাপাশি বিগত কয়েক বছরের এমসিকিউ সমাধান এবং বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেওয়া আছে। এখানে আরও সংযোজিত আছে রোড টু মিশন 100 সাজেশন এবং রোড টু মিশন সাইক্লোন সাজেশন, যেটা তোমার বায়োলজি পড়াটাকে আরেকটু সহজ করবে বলে আমাদের প্রত্যাশা। চলো আজকের পর্বে এই সৃজনশীলটা আমরা সমাধান করি। দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, চিত্রের ভিতরে অর্থাৎ একটা কোষ যেখানে ভিতরে দুইটা অঙ্গাণু আছে। একটা অঙ্গাণু কি জিনিস দেখো, এম চিহ্নিতকরণ করা আছে, এটা হচ্ছে তোমার সেন্ট্রোজোম। আর নিচে এন চিহ্নিত করা যে অঙ্গাণুটা, সাইটোপ্লাজমের একটা অঙ্গাণু, এটা হচ্ছে তোমার প্লাস্টিডের একটা প্রকারভেদ অর্থাৎ ক্লোরোপ্লাস্ট। এখানে চিত্রটা অঙ্কন করা আছে। এখন এরপরে দেখো চিত্রটা বুঝতে পারছি আমরা, সেন্ট্রোজোম আর ক্লোরোপ্লাস্ট এই দুইটা বুঝার পরে দেখো ক খ গ ঘ চারটা প্রশ্ন দেওয়া আছে। কি বলছে যে প্লাজমালেমা কি, খ নম্বরে বলছে যে প্লাস্টিডকে বর্ণ গঠনকারী অঙ্গ বলা হয় কেন, গ নম্বরে বলছে যে জীবজগতের জন্য এন চিহ্নিত অংশটির গুরুত্বপূর্ণ কি জন্য, এন হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্টের গুরুত্ব বর্ণনা করা লাগবে। এরপরে এম চিহ্নিত অংশটি অনুপস্থিতিতে জীবদেহে কি ধরনের সমস্যা দেখা দিবে। এম হচ্ছে কি, সেন্ট্রোজোম যদি না থাকতো তাহলে জীবদেহে কি সমস্যা দেখা দিত, এগুলো হচ্ছে তোমার বর্ণনা করা লাগবে। এখন যে ক নাম্বার, আমরা জানি এই ক নাম্বারের জন্য তোমার বরাদ্দ নাম্বার হচ্ছে 1। এখন চেষ্টা করবা যে প্রশ্নে যত নাম্বার বরাদ্দ সেই প্রশ্ন তত প্যারা করে লেখার। খয়ের জন্য আমরা জানি 2 নাম্বার বরাদ্দ, এখানে 2টা প্যারা করার চেষ্টা করবা। প্রথমটা হবে তোমার জ্ঞানমূলক, পরেরটা হচ্ছে অনুধাবনমূলক। গ এর জন্য হচ্ছে তোমার 3 নাম্বার, ঘ এর জন্য হচ্ছে 4 নাম্বার। এখানে তার মানে তোমার ইনফরমেশন একটু বেশি করে দেওয়া লাগবে। এখন চলো যে প্লাজমালেমা কি, প্লাজমালেমা হচ্ছে কোষের প্রোটোপ্লাজমের বাইরে দ্বিস্তর বিশিষ্ট স্থিতিস্থাপক পর্দা, সেটাই হচ্ছে কোষঝিল্লি বা প্লাজমালেমা। আমরা জানি প্লাজমালেমা হচ্ছে প্রাণী কোষে থাকে, অর্থাৎ প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, আর প্লাজমালেমা বা কোষঝিল্লি যেটা, কোষঝিল্লি হচ্ছে তোমার প্রাণী কোষের বৈশিষ্ট্য। ওটা হচ্ছে পাতলা একটা পর্দা, স্থিতিস্থাপক একটা পর্দা, যেটা হচ্ছে বৈষম্যভেদ্য হয়। এই যে পর্দাটা, এটাকে হচ্ছে প্লাজমালেমা বলে। এরপরে প্লাস্টিডকে বর্ণ গঠনকারী অঙ্গ বলা হয় কেন। এখন প্লাস্টিডকে বর্ণ গঠনকারী বলা হয় এই জন্য, প্লাস্টিডের যে 3টা প্রকারভেদ আছে, তার ভিতরে যে 2টা প্রকারভেদ ওরা হচ্ছে উদ্ভিদে বিভিন্ন বর্ণ ধারণের কাজ করে থাকে। দেখো প্লাস্টিডের একটা প্রকারভেদ হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্ট, ও হচ্ছে তোমার উদ্ভিদকে সবুজ বর্ণ ধারণ করার জন্য দায়ী হয়। ক্লোরোপ্লাস্টের ভিতর 2 ধরনের রঞ্জক থাকে, একটা হচ্ছে তোমার ক্লোরোফিল আর একটা হচ্ছে তোমার ক্যারোটিনয়েড। এখন ক্লোরোফিল যেটা, এটা যে কোনো জীবদেহকে সবুজ বর্ণ সবুজ বর্ণ প্রদান করার জন্য দায়ী হয়। এরপরে আর ক্রোমোপ্লাস্ট যে প্রকারভেদটা আছে, ক্রোমোপ্লাস্টের ভিতর হচ্ছে তোমার সবুজ বাদে অন্য যে কোনো বর্ণ ধারণ করাবে। যেমন দেখো আমরা ফুলগুলা বিভিন্ন বর্ণের দেখতে পাই না, ফল, তারপর কখনো কখনো গাছের পাতা সবুজ বাদে অনেক রঙের দেখতে পাই। এগুলার কারণ হচ্ছে তোমার ক্রোমোপ্লাস্টের ভিতর থাকে হচ্ছে তোমার ফাইকোসায়ানিন, ফাইকোএরিথ্রিন, জ্যান্থোফিল, তারপরে ক্যারোটিন। এই যে বর্ণগুলা, এগুলো হচ্ছে তোমার জ্যান্থোফিল হলুদ বর্ণ দান করবে, ফাইকোএরিথ্রিন তোমার লাল বর্ণের জন্য দায়ী, ফাইকোসায়ানিন হচ্ছে তোমার নীল বর্ণ, এরপরে হচ্ছে ক্যারোটিন হচ্ছে তোমার কমলা বর্ণের জন্য দায়ী। তাহলে দেখো এইভাবে বিভিন্ন বর্ণ ধারণ প্রদান করার জন্য যে রঞ্জক পদার্থগুলা, এগুলো এই প্লাস্টিক ধারণ করতেছে। এই জন্য প্লাস্টিককে হচ্ছে আমরা বর্ণ গঠনকারী অঙ্গ বলতে পারি। এরপরে জীবজগতের জন্য এন চিহ্নিত অংশের গুরুত্ব। এন কি জিনিস, এন হচ্ছে আমাদের প্লাস্টিডের একটা প্রকারভেদ ক্লোরোপ্লাস্ট। এখন তুমি চাইলে এটার চিত্রটা এখানে দিতে পারো। প্লাস্টিড হচ্ছে দ্বিস্তরী একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। দেখো এখানে 2টা লেয়ার আছে, বাইরের যে স্তরটা এটাকে আমরা বলবো হচ্ছে বহিস্তর, ভিতরের যে স্তরটা এটাকে বলবো হচ্ছে অন্তঃস্তর। এখন বহিস্তর আর অন্তঃস্তর, এটার ভিতরে অন্তঃস্তরের ভিতরে কিছু লিকুইড থাকে, ওইটাকে আমরা বলবো হচ্ছে ম্যাট্রিক্স। এখন এখানে তোমরা কয়েনের মতো কিছু পাতলা চাকতি দেখতে পাচ্ছ। দেখো কতগুলা পাতলা চাকতি পরপর একটার উপর একটা সংযুক্ত হয়ে এখানে একটা স্ট্রাকচার গঠন করছে। এখানে দেখো কতগুলা চাকতি একসাথে আছে, এইখানে কতগুলা, এইখানে কতগুলা। এখন একটাকে বলবো হচ্ছে আমরা থাইলাকয়েড বা গ্রানাম চক্র, গ্রানা বলবো, আর গ্রানাম। আর সবগুলা অনেকগুলা থাইলাকয়েড একসাথে যেটা, ওইটাকে বলবো হচ্ছে তোমার গ্রানাম। এখন
এই গ্রানামগুলা একটা একটার সাথে দেখো নালি দিয়ে সংযুক্ত আছে। এই নালিগুলোকে আমরা বলবো হচ্ছে গ্রানাম ল্যামেলাম। ল্যামেলাম শব্দের অর্থ হচ্ছে নালি। তাহলে এই ক্লোরোপ্লাস্টের মানে এটার গঠন হচ্ছে তুমি এখানে বর্ণনা করতে পারো। এখন এটা যে চিত্রটা, এটা কিন্তু মানে চিত্রের নামকরণ কিন্তু করা লাগবে। যে কোনো চিত্র আঁকলে খেয়াল রাখতে হবে যে তুমি সবগুলো চিহ্নিতকরণ ওর হাতের ডান পাশে করছো কিনা আর নিচে ওই চিত্রটার নাম লিখছো কিনা। এটাকে কিন্তু অনেক স্টুডেন্ট আমার কি করে প্লাস্টিড নামকরণ করে দেয়, কারণ বইয়ে তোমার প্লাস্টিডের পরপরই এই চিত্রটা দেওয়া আছে। দেখো এখানে ক্লোরোপ্লাস্ট কিন্তু এটা ঠিক করে কিন্তু নামকরণটা করা লাগবে। কি জন্য? কারণ অনেকে হচ্ছে এটাকে প্লাস্টিড নামকরণ করে দেয়, কারণ তোমাদের বইয়ে প্লাস্টিড মানে টপিকটা শুরু হওয়ার পরপরই হচ্ছে এই জায়গায় মানে প্লাস্টিকের চিত্রটা দেওয়া ছিল। আমি ছোটবেলায় এরকম ভুলটা করছিলাম, একদিন এই চিত্রটা আঁকায় দিয়ে নামকরণ করছিলাম হচ্ছে তোমার প্লাস্টিড, পরবর্তীতে গোল লাগাইছিলাম। এখন দেখো এখানে যে আমাদের গঠনটা বর্ণনা করতে বলছে বা প্লাস্টিকের গুরুত্ব যে জিনিসটা, এখন প্লাস্টিকের ভিতর যে গ্রানা অংশটা তোমাদেরকে দেখালাম চাকতির মতো, ও কি করতে পারে সূর্য শক্তিকে আবদ্ধ করে রাখতে পারে। এখন সূর্য শক্তিকে আবদ্ধ করে তোমার জীবকুলের কাছে পৌঁছে দেওয়ার কাজটা এই ক্লোরোপ্লাস্টই করে। কারণ হচ্ছে মানে প্রাণী যেহেতু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, সবুজ উদ্ভিদই একমাত্র মানে উপায় যে হচ্ছে সূর্য শক্তিটাকে প্রাণীর কাছে পৌঁছে দিবে। ওরা কি করে ওই রাসায়নিক সূর্য শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে, রাসায়নিক শক্তিকে পরবর্তীতে হচ্ছে তোমার মানে খাদ্য শক্তিতে পরিণত করে। এখন এই আবদ্ধ যে সূর্য শক্তিটা অর্থাৎ সূর্যালোকের উপস্থিতিতে যে বিক্রিয়াগুলো হয়, ওখানে হচ্ছে তোমার ফটোফসফোরাইলেশন, এরপরে হচ্ছে ফটোলাইসিস ইত্যাদি এই বিক্রিয়াগুলো সম্পন্ন হয়, যেখানে আত্তীকরণ শক্তি উৎপন্ন হয়। আত্তীকরণ শক্তি উৎপন্ন হওয়ার মাধ্যমে ওই জায়গায় হচ্ছে মানে পরবর্তীতে যে মানে খাদ্য তৈরির যে সাইকেলগুলো, কার্বন বিজারণের গতিপথগুলো, ওগুলো সম্পন্ন হইতে পারে। এখন এন চিহ্নিত অংশটা গুরুত্বপূর্ণ এই জন্য কারণ ওই সূর্য শক্তি মানে কখনোই হচ্ছে আবদ্ধ করে রাখতে পারতো না অন্য কোনো অঙ্গাণু, যেটা হচ্ছে শুধু এই ক্লোরোপ্লাস্টটাই করতে পারে। এখন আমরা ছোটবেলা থেকেই এরকম পড়ে আসতেছি না যে সবুজ উদ্ভিদ নিজে খাদ্য নিজে তৈরি করতে পারে। আবার আমরা সালোকসংশ্লেষণের সংজ্ঞাটাও যখন বলতে যাই তখন কি বলি, সূর্যালোকের উপস্থিতিতে সবুজ উদ্ভিদ তারপরে পত্ররন্ধ্র দ্বারা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, মূলরম দ্বারা কৈশিক পানিকণা শোষণ করে, এরপরে হচ্ছে তোমার পাতায় উপস্থিত ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোফিলের সহায়তায় শর্করা তৈরি করে। তাহলে ওই জায়গায় এই যে আমরা যখন সংজ্ঞাটাই বলতেছি তখন দেখো তোমার এই ক্লোরোপ্লাস্টটা অবশ্যই দরকার, কারণ না হলে তো তোমার সূর্য শক্তিটা আবদ্ধ করে রাখতে পারতা না। সূর্য শক্তিকে পরবর্তীতে রাসায়নিক শক্তিতে পরিণত করতে পারতাম না, রাসায়নিক শক্তি আবার খাদ্য শক্তিতে কিভাবে পরিণত হইতো। অর্থাৎ এই যে অঙ্গাণুটা অর্থাৎ ক্লোরোপ্লাস্ট যে অঙ্গাণুটা, এটা অবশ্যই দরকারি। এটা না থাকলে কখনোই সালোকসংশ্লেষণ মানে সম্পন্ন হইতো না। আবার ক্লোরোপ্লাস্ট যদি কমে যায় তখন হচ্ছে সালোকসংশ্লেষণ সম্পন্ন হয় না। ক্লোরোপ্লাস্টের মানে উপর সালোকসংশ্লেষণটা নির্ভরশীল। এখন ক্লোরোপ্লাস্ট যদি আবার অনেক বেশি পরিমাণে বেড়ে যায়, ওইটাও কিন্তু আবার মানে সালোকসংশ্লেষণটাকে কমায় দিবে। এখন আমরা বলতে পারতেছি যে কি সূর্য শক্তি আবদ্ধ করে রাখার জন্য এই অঙ্গাণুটাই কাজ করে, যার জন্য এটাকে হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ বলবো। এরপরে এম চিহ্নিত অংশটি যদি অনুপস্থিত থাকে কি কি সমস্যা দেখা দিবে জীবদেহে। এম আমরা জানি এটা হচ্ছে মেইনলি শুধুমাত্র প্রাণীকোষেই পাওয়া যায়, সেন্ট্রোজোম যেটা। সেন্ট্রোজোমের প্রাণীকোষের ভিতর পাওয়া গেলে এটা কি কি কাজ করে, প্রথমে দেখো ওর বাইরে যে লিকুইডটা আছে ওইটাকে আমরা বলবো হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার, আর ভিতরে যে নলাকার দুইটা অংশ দেখতে পাচ্ছ ওই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে সেন্ট্রিওল। এখন সেন্ট্রিওল আর সেন্ট্রোস্ফিয়ার এই দুইটা জিনিস মিলে হচ্ছে তোমার সেন্ট্রোজোম গঠিত। সেন্ট্রোজোম কি করে, প্রাণীকোষের ভিতর থাকে। প্রাণীকোষে যখন কোষ বিভাজন হয় তখন ওই জায়গায় হচ্ছে তোমার অ্যাস্টার রে বিচ্ছুরিত হয় না, তোমরা 3 অধ্যায়ে পড়ছিলা মানে পড়বা যে প্রাণীকোষে কোষ বিভাজনের সময় অ্যাস্টার রে বা অ্যাস্টার রশ্মি বিচ্ছুরিত হয়, ওই কাজটা হচ্ছে তোমার এই যে এই সেন্ট্রিওলটা করে। এরপরে আবার স্পিন্ডল যন্ত্র তৈরিতেও কাজ করে, আবার কখনো কখনো ফ্লাজেলা তৈরি করে। ফ্লাজেলা হচ্ছে যে কোনো জীবের চলনাঙ্গ তৈরি করে। এখন দেখো এখানে বর্ণনা কি বলছে, প্রাণীকোষের নিউক্লিয়াসের কাছে অবস্থান করে। সেন্ট্রিওল উদ্ভিদ কোষে দেখা যায় না, তবে নিম্ন শ্রেণীর কোষে কদাচিৎ দেখা যায়। এটি প্রাণীকোষের একটি অত্যাবশ্যকীয় উপাদান। এখন মাইটোসিস কোষ বিভাজনের সময় দেখো সেন্ট্রিওল অ্যাস্টারে বিচ্ছুরিত করে স্পিন্ডল যন্ত্র তৈরি করে। তারপরে সেন্ট্রিওলের অনুপস্থিতিতে প্রাণীকোষে স্পিন্ডল যন্ত্র গঠন সম্ভব হয় না। মানে এটা যদি না থাকতো তাহলে তো ওই প্রাণীকোষে যে অ্যাস্টারে বিচ্ছুরিত হইতো না, স্পিন্ডল যন্ত্র তৈরি হইতো না, তাহলে প্রাণীকোষটা বিভাজিত হইতো কিভাবে? বিভাজিত যদি না হইতে পারতো, কোষ বিভাজন না হলে তো ওই জীব কোষটার মানে বৃদ্ধি সাধন হইতো না, এরপরে হচ্ছে ওর ক্ষয়পূরণ হইতো না। তাহলে মানে মাইটোসিস কোষ বিভাজন যদি সম্পূর্ণ না হইতে পারতো তাহলে তো অনেক সমস্যা দেখা যেত।
যার কারণে নতুন জীব উৎপন্ন মানে নতুন জীব সৃষ্টিতে ব্যাঘাত ঘটতো। এর ফলে জীবের বংশানুক্রমিক ধারা ব্যাহত হতো এবং পৃথিবী ধীরে ধীরে জীবশূন্য হয়ে যেত। তার মানে আমরা বলতেই পারতেছি যে সেন্ট্রিওলটা গুরুত্বপূর্ণ। এটা আবার বিভিন্ন কোষে সিলিয়া আর ফ্লাজেলা গঠনে অংশগ্রহণ করে। ফ্লাজেলা হচ্ছে তোমার চলনাঙ্গ। আমরা যেরকম দেখি মানুষের যে শুক্রাণুটা ওটা সাঁতার কেটে ডিম্বাণুর কাছে পৌঁছায়, যেখানে হচ্ছে ওই শুক্রাণুটার যে লেজটা ওইটা তৈরি করে হচ্ছে এই সেন্ট্রিওল, অর্থাৎ ফ্লাজেলা বা চলনাঙ্গ তৈরিতে সাহায্য করে। এরপরে দেখো যে কোষের চলাচল বন্ধ হয়ে গেলে প্রজননের বাধা হয়ে যেত, কারণ দেখো শুক্রাণু যদি সাঁতার কেটে ডিম্বাণু পর্যন্ত যাইতে না পারতো তাহলে কি নিষিক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হইতো? কখনোই হইতো না। নিষিক্তকরণ সম্পন্ন না হলে পরবর্তীতে জাইগোট কিভাবে তৈরি হইতো, পূর্ণাঙ্গ একটা জীবদেহ কিভাবে সৃষ্টি হইতো? তাহলে অনেক সমস্যা দেখা দিত। যার কারণে আমরা বলতেই পারতেছি যে এম চিহ্নিত যে অংশটা অর্থাৎ সেন্ট্রিওল, এটা যদি না থাকতো তাহলে জীবদেহের স্বাভাবিক ক্রিয়াকলাপ হচ্ছে মানে ব্যাহত হইতো। এটা হচ্ছে জীবদেহের জন্য বিরূপ প্রভাব ফেলতো। এখন কি বলছে এখানে, অংশটির অনুপস্থিতির সমস্যা দেখা দিবে। হ্যাঁ, সমস্যাগুলো আমরা আলোচনা করছি। এখন আমি তোমাকে যেভাবে উত্তরগুলো বলছি ওই সঠিক ইনফরমেশনগুলো যদি তুমি পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো, আই হোপ সিকিউতে তোমরা একটা স্ট্যান্ডার্ড মার্কস সিকিউর করতে পারবা। এখন এই সমাধানটা আমরা করলাম, এভাবে অন্য প্রশ্নগুলোরও আমরা সমাধান করব। তোমরা চাইলে আমাদের ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। এখানে তোমাদের জন্য তোমাদের বোর্ড প্রশ্নগুলো, বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো, অনুশীলনী সমাধান, এছাড়াও সাজেশনগুলো সংযুক্ত করা আছে। আজকের পর্বে এই পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।